ফলত আমি জন্মস্তক সিনেমাতে মানে বাড়িতে সিনেমার লোকজন কেউ দেখেছি, তাদের সিনেমা সংক্রান্ত আলোচনাও শুনেছি। শুধু পোস্টার নয়, পোস্টার ছাড়াও ধরো কাট আউট শো কার্ডস যেগুলো তোমায় বলছিলাম, বা টাইটেল কার্ডস, আচ্ছা ওই যেটা হাতে ছবি, হ্যাঁ পুরোটাই ওটা হাতে লেখা হতো তখন। সেইভাবে ওই আবার ওর ওপরে রং লাগিয়ে সেইটার কাগজের ওপরে প্রিন্ট নেওয়া হতো। ধরো চাওয়া পাওয়ার পোস্টার, উত্তম সুচিত্রার দুজনের মুখ পোস্টারে বড় করে, বা অগ্নি পরীক্ষার পোস্টার, মানে অরিজিনালি এগুলো সবকটা হ্যান্ড পেন্টেড, তারপরে সেগুলো আস্তে আস্তে প্রিন্ট করা হয়েছে। এই ক্যারেক্টার যেগুলো সেগুলো হ্যান্ড পেন্টেড, একদম প্রচন্ডভাবে হ্যান্ড পেন্টেড। আর সব থেকে মজা হতো, ধরো কোনো কারণে প্রডিউসারের পোস্টারটা পছন্দ হয়নি, তাহলে ইট ইজ কমপ্লিটলি রিজেক্টেড, তোমার খাটনি শেষ। কিন্তু কাজে ইনভলভমেন্ট বা এটা হচ্ছে, বা মানে মেনলি আমাদের কাজ দিতেন ডিস্ট্রিবিউটার। কেউ একটা ছবি উত্তমবাবুকে দিয়ে একটা লাইন সই করিয়ে আনলো যে আমি এই ছবিটাতে কাজ করতে রাজি, টাকার চিন্তা করতে হবে না। তাহলে একদিন রঞ্জিতবাবু এসে বলছেন যে আরে মশাই, লোকে দেখছি রাস্তায় দাঁড়িয়ে পোস্টার দেখছে, উনি বোধহয় টালিগঞ্জ দিয়ে আসছিলেন। যত আমরা আধুনিক হচ্ছি, আজকে ছবিতে যে তুমি পোস্টারে যে জামা পরা বা ড্রেস পরা যে ছেলে মেয়েগুলোকে দেখছো, আমি সকালবেলা 11টায় যেতাম, ধরো বিকেল 5টা অবধি বসে বসে ওই ডিজাইনিং ওখানে করতাম। এই করে করে রণক্ষেত্র ছবিটার ডিজাইন করা হলো, প্রথম পোস্টার হলো অ্যাজ আ কম্পিউটার ডিজাইনার, এবং সেটা কলকাতায় প্রথমবার। বাকি আধ ঘন্টা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিটার মধ্যে কি আছে গল্প বোঝার চেষ্টা করছো, বা কে কে আর্টিস্ট আছে, কি কি সিন আছে। এবং এরকমও হয়েছে যে হয়তো ওখানে তুমি একটা কোনো সিন দেখেছো যেটা কোনো কারণে পরে ছবিতে কাটা গেছে, কিন্তু তুমি হয়তো ছবিতে গিয়ে সেই সিনটাই খুঁজছো, আরে ওই সিনটা তো দেখলাম না। Hello and welcome to Soul Connection podcast. আমি অর্ণব খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। ওয়েলকাম টু এ ভেরি স্পেশাল এপিসোড। কেন স্পেশাল বললাম? কারণ সোল কানেকশন পডকাস্টে অনেকদিন ধরে আমরা 1,20,000 সাবস্ক্রাইবার মতন পৌঁছেছি। তার কারণ বোধহয় আমরা ভূত নিয়ে এবং তন্ত্র নিয়ে খুব বেশি কথা বলি না, জ্যোতিষ ফতিষ এইসব নিয়ে বেশি কথা বলি না, আপনাদের বোধহয় ইন্টারেস্ট একটু কম হয়। কিন্তু আমরা কিন্তু আমাদের কাজটাই করে যাবো। আমরা এমন কিছু কনভারসেশন ক্রিয়েট করার চেষ্টা করে যাবো, যেই কনভারসেশনগুলো সারা জীবনের একটা না একটা কোথাও না কোথাও কিছু ভ্যালু মানুষকে দিয়ে যেতে পারে। আর এটা থেকে সরে কালকে কিন্তু আমার উল্টো দিকে তান্ত্রিককে বসে থাকতে দেখতে পারবেন না। সে আমাকে যত টাকাই দিতে চাক, সে কিন্তু আসবে না। সো আজকের এপিসোডে আমাদের সঙ্গে আছেন একজন অত্যন্ত স্পেশাল মানুষ। এই স্পেশাল মানুষটা কেন স্পেশাল সেটা একবার বলি। সেটা হলো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে গত একটা না প্রায় 2 দশক ধরে প্রায় 600 থেকে 700 ছবির পোস্টার এই মানুষটির হাতে ডিজাইন করা। আমরা তো সিনেমা দেখি, আমরা সিনেমার পোস্টার দেখি, আমরা কি সত্যি জানতে চাই যে এই পোস্টারটার পেছনের গল্পটা কি ছিল, এই পোস্টারটা কিভাবে তৈরি হয়েছে? বা আমরা যদি আরেকটু পেছনে যাই, যেই সময় পোস্টার হাতে আঁকা হতো, এটা তো আমরা অনেকে শুনেছি, অনেকে জানি, অনেকে দেখেও বুঝতে পারি। তারপর ডিজিটাল এরা এসে ডিজিটালি পোস্টার তৈরি হওয়া শুরু হয়। আস্তে 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 পোস্টারের স্টাইল চেঞ্জ হতে থাকে। এই পুরো জার্নিটা একদম, যিনি এই পুরো জার্নিটা এক্সপিরিয়েন্স করেছেন নিজের হাতে আঁকা থেকে শুরু করে ফটোশপ অবধি, এই পুরো জার্নিটা শুনতে আমার এত এক্সাইটেড লেগেছে। কারণ আমি পুরো জার্নিটার মধ্যে মনে হলো আমার ছোটোবেলা থেকে আমি যেভাবে আস্তে 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 বদলটা দেখেছি, আমার চেয়ে বড় কিছু বয়সে মানুষ আছেন, তারা সেই বদলটার যে এক্সপিরিয়েন্সটা বা ব্যাক স্টোরিটা সেটা শুনতে পাবেন। যারা আমার চেয়ে ছোটো আছেন তারা জানতে পারবেন আসলে কিভাবে পুরো বিষয়টা ঘটতো। সো আজকে বলা যেতে পারে বাংলা পোস্টারের শাহরুখ খান, গৌতম বরাট অন সোল কানেকশন পডকাস্ট। So sit back, relax and enjoy the podcast. I'm guaranteeing you will enjoy the podcast. সো আমার সঙ্গে আজকে আছেন গৌতম বরাট। গৌতম বরাটের সঙ্গে আমার পরিচয় 2012-তে। তার কারণটা হলো আমি একটি ছবি করেছিলাম ভালোবাসা অফরুটে বলে, কিছু মানুষ সেটার ব্যাপারে জানেন। সেই ছবিটির পোস্টার ডিজাইন করেছিলেন গৌতমদা, এবং গৌতমদার সঙ্গে সেই সময় আমার আলাপ। সো প্রথম কথা, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। এই যে একটা এমন ইন্ডাস্ট্রি, এমন একটা জায়গা যেটা পোস্টার ডিজাইন মানে একটা সিনেমার প্রথম পরিচয় তো একটা পোস্টার।
বা প্রথম কমিউনিকেশন তো একটা পোস্টার, যে একটা পোস্টার দেখে একটা মানুষ বুঝতে পারে আচ্ছা এই সিনেমাটা এরকম হতে পারে, এটা প্রথম কমিউনিকেশন। তো তোমার পোস্টার ডিজাইনে বা পোস্টার ডিজাইনিংয়ে আসাটা কিভাবে, এটা দিয়ে যদি আমরা শুরু করি আজকের আড্ডাটা। অ্যাকচুয়ালি আমার পোস্টার ডিজাইনিংয়ে আসাটা সেটা বলতে পারো যে ছোট থেকে এই পোস্টার ডিজাইনিং দেখে বড় হওয়া। বাবা ছিলেন ইন্ডাস্ট্রিতে 1954 থেকে, ফলত আমি জন্মে স্তক সিনেমাতে মানে বাড়িতে সিনেমার লোকজন কেউ দেখেছি, তাদের সিনেমা সংক্রান্ত আলোচনাও শুনেছি, বা বাবাকে এই ধরনের বিভিন্ন ধরনের পাবলিসিটি মেটেরিয়াল, শুধু পোস্টার নয়, পোস্টার ছাড়াও ধরো কাট আউট শো কার্ডস যেগুলো তোমায় বলছিলাম, বা টাইটেল কার্ডস। আচ্ছা, ওই যেটা হাতে ছবি, হ্যাঁ পুরোটাই ওটা হাতে লেখা হতো তখন। এই হাতে লেখাটা কি ফিল্মের উপর লেখা হতো? না 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 না, নেগেটিভের উপর লেখা হতো? না না, এটা লেখা হতো তোমার ব্ল্যাক পেপারের উপরে হোয়াইট কালার দিয়ে। মানে এইটা ছিল নর্মাল প্রসেস, ব্ল্যাক পেপার উপর হোয়াইট কালার দিয়ে লেখা হতো এবং সেটা ক্যামেরায় শুট করা হতো। এবং তারপরে যদি তুমি ওটাকে সুপার ইম্পোজ করতে যাইতে বা করতে যাইতে তখন সেটা, কিন্তু বেসিক্যাল এটা হচ্ছে কালোর উপরে সাদা দিয়ে লেখা লিখতে হবে এবং সেটাকে ক্যামেরা দিয়ে শুট করা, ক্যামেরা দিয়ে শুট করা। বেশ, এইটা করতেন। তো ফলত সেই সূত্রে আমার যোগাযোগটা, এবং আমি যখন পড়াশুনো করছি সেই সময় তখন থেকেই এই ধরনের নানা কাজে বাবাকে হেল্প করতাম। তো আমার ওই মানে মক্ষ হয়ে যেত আর কি কাজ করার। তো সেই সময় করতে করতে, বা কোনোদিন হয়তো বাবা কোথাও যেতে পারছেন না, ঠিক আছে আমি গেলাম, গিয়ে কাজটা বুঝে নিয়ে এলাম, বা কাজটা ডেলিভারি করা আছে দিয়ে এলাম। তো এই সূত্রে ফিল্ম ডিস্ট্রিবিউটার, প্রডিউসার তাদের সঙ্গে যোগাযোগ হতো, চেনাশোনা হতো, তারাও আমাকে। আর আমি যেহেতু এটা মানে ধরো 11-12 শেষ করার পরই আমি সিনেমা ইন্ডাস্ট্রিতে এসছি, তো সুতরাং তখনই লোকজনও আমাকে চিনতেও জানতো, এবং তারা হয়তো টুকিটাকি কিছু পুরনো কাজও থাকতো, তো সেগুলো বলতো যে আচ্ছা এইগুলো করে দাও। তো এইভাবে যোগাযোগটা শুরু আর কি। বেশ, প্রথম তোমার হাতে প্রথম পোস্টার ডিজাইনিং এর কাজটা মনে আছে? মানে প্রথম কোনটা করলে? প্রথম কোনটা করলাম এখন মনে নেই, কারণ কিন্তু কি হতো যে তখন ওই কিছু পুরনো ছবি হতো, কিছু নতুন ছবি হতো, এই করতে করতে আমি হয়তো প্রথম কাজ হয়তো 81-82 সালে হয়তো প্রথম কোনো ছবির কাজ করেছি এখন। কিন্তু তখন তো ওই সিনেমার পুরো মানে এটাও অন্যরকম ছিল, তখন তোমার স্টিলস ধরো সবসময় রঙিন পাওয়া যেত না। আমি এইখানেই আসতে চাইছি যে তুমি যখন 81-82 কথা বলছো, আজকের দিনে পোস্টার ডিজাইন তো লোকজন এখনকার কথা যদি বলে এআই দিয়ে করছে, বা ধরো ডিজিটাল মিডিয়ামে করছে, বাট সেই সময়কার পোস্টার ডিজাইনিংয়ের প্রসেসটা কী ছিল আমাদের যদি একটু বলো, কারণ এইটার ব্যাপারে তো আমিও খুব একটা জানি না, আমার দর্শকরাও খুব একটা জানে না। প্রসেসটা কীরকম ছিল বলো তো? দেখো তখনকার কালে যদি দেখতে হয়, মানে আমি আরেকটু যদি পিছিয়ে যাই, ধরো প্রথম যখন তুমি সিনেমার পোস্টার শুরু হয়েছে, তুমি যদি আজকে ধরো 1938-40 সালের পোস্টার দেখো, তখন দেখবে সেগুলো ম্যাক্সিমামই হাতে আঁকা, পুরোটা হাতে আঁকা। হ্যাঁ, পুরোটা হাতে আঁকা, এবং তার লেটারিংও হাতে করা, তার সব কিছু হাতে করা। এবং একটা জিনিস তারা মাথায় রাখতো তখন যারা ডিজাইন করতেন আর কি, যে খুব বেশি রং ইউজ করা যাবে না, একটা বা দুটো বা তিনটে রঙের মধ্যে, ওই কারণ তখন ছাপার পুরো প্রসেসিংটাই ছিল ব্লক বা ওই ধরনের একটা ওই পাওয়া যেত, পাথর পাওয়া যেত, যার উপরে ওই একটা চক দিয়ে ওই ছবিটাকে পুরোপুরি রিপ্রোডাকশন করা হতো ওই পাথরের উপর। এবং তার মানে আমাকে যে একজন আঁকলো সেই আঁকাটা এক্স্যাক্টলি ওইভাবে আবার রিওয়ার্ক করা, মানে আবার আঁকা হতো। আচ্ছা, এবং সেই পাথরের ওপরে কালি লাগিয়ে, যেভাবে তোমার প্রিন্ট মেকিং প্রসেসটা ছিল আগে, বা সেইভাবে ওই আবার ওর ওপরে রং লাগিয়ে সেইটার কাগজের ওপরে প্রিন্ট নেওয়া হতো। রাইট। এবং শুধু তাই নয়, এই তারপরেও আমি বলছি তোমাকে 1970-75-এও বলছি যে আমাদের এখানে তখনও প্রিন্টিং অতটা উন্নতি হয়নি, ফলত আমাদের এখানে কিন্তু তখনও এই সরস্বতী প্রেস ট্রেসে ওই রকমই, মানে ধরো তুমি দেখবে ওই সময়কার বহু পোস্টার ব্যাকগ্রাউন্ডে একটা সলিড কালার, ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং হয়তো লোগোটা একটা অন্য সিঙ্গেল কালারে আছে। ঠিক এরকম পোস্টার তো দেখা যেত, এরকম পোস্টার প্রচুর দেখা যেত। এবং তার কারণটা হচ্ছে যে ওই যে ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেই ছবিটাই একমাত্র প্রসেস করা হতো একটা হাফ টোনে।
হাফ টোন, ওই যেরকম ছোট 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 ডট ডট দিয়ে পুরো জিনিসটা ওইটা হাফ টোন প্রসেস করা হতো, একটা ব্লকের মতো হাফ টোন প্রসেস করা হতো এবং বাকি জিনিসটা ছাপা হতো। তো সুতরাং ওই মানে কস্টিং বলো, প্রিন্টিং টেকনোলজি বলো, সব মিলেমিশে তখন আমরা কিন্তু ওই ধরনের পোস্টার করতাম বেশি। এবং তার একটু আগে ধরো তুমি ওই যেরকম বললাম যে হাতে আঁকা, তুমি ধরো আজকে যদি কথা কথা তোমার একটা রেফারেন্স দিই, ধরো চাওয়া পাওয়ার পোস্টার, উত্তম সুচিত্রার দুজনের মুখ পোস্টারে বড় করে, বা অগ্নি পরীক্ষার পোস্টার, দেখবে এগুলো পুরোপুরি হ্যান্ড পেন্টেড পোস্টার, মানে অরিজিনালি এগুলো সবকটা হ্যান্ড পেন্টেড, তারপরে সেগুলো আস্তে আস্তে প্রিন্ট করা হয়েছে। এই ক্যারেক্টার যেগুলো সেগুলো হ্যান্ড পেন্টেড, একদম প্রচণ্ডভাবে হ্যান্ড পেন্টেড পুরোটাই। এবং তখন নির্মলবাবু বলে, নির্মল রায় বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি ওই সময়টা মানে আমি দেখেছি উত্তম কুমারের পিরিয়ডে, মানে তুমি যদি উত্তম কুমারের 200 ছবির মধ্যে হয়তো 150 বা 250 ছবি ওনারই ডিজাইন করা আর কি। ও আঁকা, হ্যাঁ, মানে শুধু আঁকা না, পরের দিকেও ধরো উত্তমবাবুর ধরো শেষের ছবি আমি বলছি, ধরো কলঙ্কিনী কঙ্কাবতী, সেটাও ওই নির্মলবাবুরই ডিজাইন করা। আচ্ছা। তো এই লোকগুলোকে, এই সিনিয়র লোকগুলোকে আমি, যেটা সুবিধা হয়েছিল যে আমি এই সিনিয়র লোকগুলো খুব কাছ থেকে দেখেছি। আচ্ছা। উনি ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী বলে একজন, যিনি সত্যজিৎ বাবুর কাজ করতেন। আচ্ছা আচ্ছা। এই মানুষগুলোকে আমি খুব কাছ থেকে দেখেছি। তো ফলত ওই তাদেরও পেন্টিং টেকনিক বা ওগুলো আমার শিখতে সুবিধা হতো আর কি। মানে আমি যতটা, আমি দেখো আমি এমনিতে সায়েন্স গ্র্যাজুয়েশন করেছি, সুতরাং আর্ট কলেজ বা তার ধারে কাছে কিছু যায়নি, সুতরাং যতটা আমার শেখা বাবার থেকে, এবং তারপরে বাকিটা এই ধরনের কিছু লোকের সংস্পর্শে আসতাম, তাদের থেকে কিছু শেখা। বাকিটা তখন প্রচুর হিন্দি ছবির কাজ পোস্টার রাস্তায় লাগতো, সেইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে কি টেকনিকে বা কিভাবে তারা ওই কাজগুলো করেছে, কিভাবে তাদের মানে কম্পোজিশন, তাদের স্টাইল অফ টেক্সট। এবং আমি যখন আসি ধরো তোমার এই 78-80, তখন কি হয়েছিল, তখন যারা কাজ করতেন প্রত্যেকেই প্রায় 50 বা তার ওপরে বয়স হয়ে গেছে, ফলত তাদের একটা নিজস্ব কাজের ধরন তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু আমি যখন এলাম তখন একদম ইয়াং ব্লাড, সুতরাং এরকমও হয়েছে যে মানে একটা খুব বড় ছবি হয়েছিল সেই সময় মা বলে, মানে তখনকার কালের ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম। তখনকার কালে বোধহয় ওই ছবিটার বাজেট ছিল 40-50 লাখ টাকা তখনকার দিনে, হিউজ ব্যাপার। প্রশান্ত নন্দার ডিরেক্টর, রাখি, প্রসেনজিৎ, অভিষেক, ব্লা ব্লা, বিশাল কাস্টিং, এবং পুরো ছবিটা আউটডোরে তোমার পারাদ্বীপে শুটিং করা। কৃষ্ণা ডাকা প্রডিউসার ছিল। তো সেই ছবি যখন এলো, তো কৃষ্ণার সঙ্গে আমার পার্সোনালি খুব ভালো সম্পর্ক। তো কৃষ্ণা বললো যে গৌতম তুই কাজটা করবি? এরকম করবো। এখন বহু লোকের মানে ইন্ডাস্ট্রিতে বহু লোকের বক্তব্য বললো যে এত বড় একটা ছবি শ্রীকান্ত এর কি মাথা খারাপ হয়েছে কৃষ্ণার, যে গৌতমকে কাজ দিয়েছে, একটা ইয়াং ছেলেকে দেওয়া কী বেরোবে। বাট দ্যাট ওয়াজ ভেরি অ্যাপ্রিসিয়েটেড অ্যাট দ্যাট টাইম। তো সেটা হচ্ছে কথা যে কেউ না কেউ তো রিস্ক নিশ্চয়ই নিয়েছিল, আমার উপরে বাঙ্ক করেছিল, আসতে পেরেছিলাম আর কি। প্রথম যেই পোস্টারটা খুবই অ্যাপ্রিসিয়েটেড হয় সেটা কি মা, নাকি আরো তার আগে কিছু হয়? না, মা খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। তার আগে মনে পড়ছে না, মাও ধরো তোমার বোধহয় 85-86 এর ছবি বোধহয়। আচ্ছা, এবং সেটাই প্রথম অ্যাপ্রিসিয়েটেড হলো সেই অর্থে। তার আগেও করেছি কাজ, তার আগেও চলছিল। মানে অ্যাকচুয়ালি কি হয় দেখো, এখানে ইন্ডাস্ট্রিটা এমনই না যে চলতে থাকে, এখন হঠাৎ করে ঝট করে একটা হয়তো কারো পছন্দ হয়ে গেল, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে তোমার কন্টেন্টও পেতে হবে, তোমাকে স্টিলস পেতে হবে। আমাদের ক্ষেত্রে কতগুলো জিনিস খুব ভাইটাল হয়ে দাঁড়ায়। এবং তখন ধরো তুমি, তখন তো ফটোশ্যুটের কোনো পদ্ধতি ছিল না, তখন তো ছিল না। আমি এখানেই আসতে চাইছিলাম যে তখনকার দিনে ধরো একটা ছবি, এই ছবিটা যদি তোলা হতো বা সেই ছবিটা যদি ইউজ করতে হতো একটা জায়গায়, সেটার কি দুটোই অপশন, একটা হলো হাতে আঁকা আর একটা হলো হাফ টোন প্রিন্টিং? না, শুধু তাই নয়, আস্তে আস্তে ধরো তোমার আগে কি ছিল, আগে তখন সিনেমা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতো, তখন শুটিং স্টিল তোলার জন্য একজন ডেপুটেড থাকতেন এবং তিনি এন্টায়ার ফিল্মটা শুটিং স্টিলস তুলতেন। আচ্ছা, তখন তোমার নিশ্চয়ই টেকনিক্যালি জানা আছে যে তখন বিগ ফরম্যাট নেগেটিভ হতো, একটা স্কোয়ার টাইপের, ঠিক, হ্যাঁ 3/4, হ্যাঁ 3:4 না, একদম স্কোয়ার নেগেটিভ হতো, যেটা তোমার 1:1, যেটা 1:1 স্কোয়ার নেগেটিভ হতো। সেই এতে ফ্রেমে ছবি তোলা হতো। কারেক্ট, ঠিক। এবং তারপরে 35 ক্যামেরা এলো, যখন 36টা, এটাতে 12টা মাত্র ছবি উঠতো, অ্যারিফ্লেক্স বা রোলিফ্লেক্স ক্যামেরায় তোলা হতো, স্টিল ফটোগ্রাফ।
তো যিনি স্টিল ফটোগ্রাফার থাকতেন তিনি শুটিং কমপ্লিট হওয়ার পর একটা মিনি অ্যালবাম বানাতেন, যেটাতে ওইগুলোর প্রত্যেকটার কন্টিনিউটি স্টিলসের ওই প্রত্যেকটার একটা করে রেফারেন্স স্টিল উনি প্রিন্ট করে তার নিচে একটা নাম্বার করে দিতেন। আমাদের কাছে ওই খাতাটা দেয়া হতো। এবং এটা কি অনেক সময় এরকম একদম সিকোয়েন্সে করতেন, মানে সিকোয়েন্সে মানে ধরো সিকোয়েন্সটা তুমি যখন বলছো সে তখন 35 এসে গেছে, আমি তার আগের কথা বলছি, তারও আগের কথা, ঠিক আছে, হ্যাঁ বুঝলাম, 35 এর আগের কথা বলছি। তো তখন তোমার ওই রকম পুরো ছবির যে শুটিং স্টিলস হয়েছে তখন কিন্তু ওই শুটিং স্টিলসটা আমাদের দেয়া হতো যে এই আমার কাছে ছবি আছে, এবং তার থেকে আমরা তখন বেছে বলে দিতাম যে এই ছবিটা আমার এত ইঞ্চি বড় চাই, এই ছবিটা এত ইঞ্চি বড় চাই। হ্যাঁ, তিনি তখন ওই সাইজে ওগুলো আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রিন্ট করে দিতেন। বেশ। এবং সেই প্রিন্ট সব থেকে মজার হচ্ছে যে তখন ধরো কিছু ক্ষেত্রে আমরা মিনিয়েচার ডিজাইন আগে বানাতাম, করে সেটা প্রডিউসার বা ডিরেক্টরকে অ্যাপ্রুভ করাতাম, করে তারপরে ফাইনাল ডিজাইনটা বানাতাম। আর কিছু ক্ষেত্রে হয়তো আমি আমার ইচ্ছে মতো বানালাম, ঠিক আছে, প্রডিউসার যদি অত মাথা না লাগাতো। কিন্তু সেক্ষেত্রেও একটাই জিনিস ছিল যে একবার ধরো একটা ছবি আমি 4 ইঞ্চি অর্ডার দিয়ে দিয়েছি, সেটা কিন্তু আর 4 থেকে 6 করার আমার কোনো উপায় নেই, কারণ আমি 4 ইঞ্চি অর্ডার দিয়েছি মানে সে লোকটা তো 4 ইঞ্চি অর্ডার ছেপে আমাকে ডেলিভার করে দিয়েছে। কিন্তু তখন একটা সুবিধা ছিল যে তখন বড় বড় প্রিন্টসও চাইলে পাওয়া যেত। মানে আমি একটা 30-40 প্রিন্ট, ধরো একটা 30-40 পোস্টার আমি একটা ছবি দিয়েই করবো, 30 ইঞ্চেস বাই 40 ইঞ্চেস, আমি একটা বড় প্রিন্ট চাই। সে প্রিন্টটাও কিন্তু ওরা ডেলিভার করতো। মানে এখনকার দিনে যেরকম প্রডিউসার একটু আঁতকে উঠতো, অনেক টাকা লেগে যাবে, তখন ওই ব্যাপারটা ছিল না। প্রডিউসার বলতে আচ্ছা ঠিক আছে যা লাগবে, কিন্তু সেটা পাবে। এবং সেটাও খুব ইন্টারেস্টিং যে এই ধরো এই যে বললাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দিয়ে আমরা তখন প্রথমে ডিজাইন হতো, তখন তো কালার ছবি নেই। আদারওয়াইজ এই রিগার্ডিং ফটোশ্যুট তোমায় বলি, খুব ফটোশ্যুট হতো না তখন, ওই শুটিং স্টিলস থেকেই হতো। কিন্তু শুনেছি যে আগেকার মানে আরেকটু মানে উত্তমবাবু সুচিত্রা সেনের ধরো একটু ইয়াং পিরিয়ডে ওনারা নাকি ফটোশ্যুট করতেন। এডনা লরেন্স বলে একটা স্টুডিও ছিল, তোমার যদি মনে থাকে, পার্ক স্ট্রিটের একদম মোড়ে যে বাড়িটা, ওই বাড়িটার ওপরে ভেতরে একটা ফ্ল্যাট, সে বিশাল ফ্ল্যাট, ভদ্রলোকের, গুজরাটি ভদ্রলোক, এডনা লরেন্স বলে। পুরনো সিনেমা তুমি যদি দেখো স্টিল ফটোগ্রাফার্স এডনা লরেন্স বলে নাম পাওয়া যায়। তো ওটা হয়তো প্রথমে কোনো বিদেশের ছিল, তারপর ওনারা কিনে নিয়েছিলেন। আমি যখন দেখেছি তখন ভদ্রলোক গুজরাটি এক ভদ্রলোক, খুবই ভালো, ওয়েল বিহেভড। এবং ওনার কাছে যে কোনো ছবি মানে উনি যেগুলো কাজ করেছেন তার কমপ্লিট ইন্ডেক্সিং নেগেটিভ করার থাকতো। মানে তুমি গিয়ে বললে যে আমার এই ছবিটা ধরো আজ থেকে 20 বছর আগে হয়েছে, তার একটা ছবি চাই, ও কিন্তু তোমাকে বলবে যে অমুক দিন এসো তুমি প্রিন্ট পেয়ে যাবে, এবং তুমি সেদিন গেলে দেখবে যে প্রিন্ট টেবিলের উপর রেডি হয়ে পড়ে আছে। তো যাই হোক, তো সেইখানে ওই বড় তোমার সেই পুরনো ট্রলি টাইপ কাঠের যে ক্যামেরা হতো, সেই ক্যামেরাতে উত্তম সুচিত্রার ফটোশ্যুট করা হতো গভীর রাত্রিরে। আচ্ছা, সেটা কিছু কিছু যেরকম ইন্দ্রাণী ফিন্দানি এই ধরনের কিছু ছবির ক্ষেত্রে করা হয়েছিল। তো সেই সুযোগটা আমরা তখন পাইনি। আমাদের বলা হতো যা স্টিলস আছে তার থেকেই করো। তো স্টিলসে আমরা ওই রকম স্টিলসে অর্ডার করে দিতাম। এবং তারপর যখন কালার ছবি এসে গেলে তখন একটু খাটনি কমলো আর কি, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ধরো কালার করতে হলে তখন সেগুলো ওই ফুজি টিন্ট দিয়ে কালার করতে হতো হাতে করে। এটা একটা লিকুইড কালার পাওয়া যায়, ফুজি টিন্ট বলতাম আমরা। কাগজের মধ্যে রংটা থাকতো, ওর থেকে ছিঁড়ে তুমি যদি জলে দাও তাহলে সেই লিটমাস পেপারের মতো কালারটা আস্তে আস্তে ডিজলভ করে যায় ওই জলের মধ্যে আর কি। এবং সেইটা দিয়ে অ্যাকর্ডিং টু ইউর ডেপথ ওয়াটার কালারের মতো তুমি আস্তে আস্তে ওই ছবিগুলোকে রং করতে পারো। এবং ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা তখন কালার ছবি হয়ে যাবে, স্কিনের মধ্যে স্কিন কালার। হ্যাঁ, তুমি ধরো জামাটা ব্লু চাও, জামাটা ব্লু করলে তুমি হেয়ারটা একটু ব্লুইশ বা এক টোন দিলে, লাইট অ্যান্ড শেড ফেসে দিলে, ঠোঁটটা একটু পিঙ্কিশ। তুমি একটু পুরোনো কালের স্টিলস যদি দেখো তাহলে তুমি দেখতে পাবে তো অনেক সময় এরকম রং করা স্টিলস দেখতে পাওয়া যায়, কিছু কিছু আর্টিফিশিয়ালিটিও দেখতে পাওয়া যায়, আর্টিফিশিয়ালিও হতো। এবং তখন কিন্তু সিনেমা স্টিলস যেগুলো সিনেমা হলে ডিসপ্লে হতো সেগুলো ওরকম হাতে রং করে লাগানো হতো। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এরপরে সময় এলো এবং তখন আমাদের 30-40 মানে তখনও তোমার 6 শিটার পোস্টার শুরু হয়নি,
তখন 30-40 পোস্টারই হচ্ছে ম্যাক্সিমাম বড় সাইজ। 30-40 মানে যেটা আমরা দেখি 30 ইঞ্চি বাই যেটা আমরা নর্মালি দেখি রাস্তায় লেগে আছে, ঠিক আছে। সেই পোস্টার সাইজে ওই পোস্টার আমাদের সেম সাইজ বানাতে হতো, 30 ইঞ্চি বাই 40 ইঞ্চি সাইজেই পোস্টার বানাতে হতো। এবং সব থেকে ইন্টারেস্টিং ওই যেটা বললাম তোমায়, যে তার মধ্যে পুরো টাইপোগ্রাফি থেকে শুরু করে সব কিছু, মানে যদি 5টা পোস্টার হয় 5বারই কিন্তু কমপ্লিট লেখাটা তোমাকে হাতে লিখতে হবে। এরপরে এলো আরেকটা পদ্ধতি, মানে যত আস্তে আস্তে টাইম যাচ্ছে ওদিকে ধরো তখন কালার স্টিলস আস্তে আস্তে আসতে শুরু হচ্ছে, কালার ছবি তোলা হচ্ছে, 35 ক্যামেরা এসে গেছে। সেখানে তোমার ধরো এদিকে পিটিএস বলে একটা, মানে এই ডিটিপির একটা পূর্বতন পদ্ধতি, পিটিএস বলে। কিরকম? এটা হচ্ছে তোমার একটা ওই ফটোগ্রাফিক পেপারের ওপরে তোমার ইলেকট্রনিক্যালি যদি তুমি টাইপ করো তাহলে তোমার শব্দগুলো টাইপ হয়ে যাবে। যেরকম আজকাল ডিটিপিতে আমরা করি যে কাগজে কম্পিউটারে টাইপ করে তারপর প্রিন্ট আউট বার করে নিই, তেমনি এটা অন্ধকার ঘরের মধ্যে করতে হতো, কারণ এটা যেহেতু ফটোগ্রাফিক পেপারের উপরে হতো। এবং তারপরে সেটাকে প্রসেস করে আমাদের ওই মানে টেক্সটগুলো পাওয়া যেত। সেগুলো তখন আমরা ওই টেক্সটগুলো অ্যাকর্ডিং টু সাইজ, মানে যদি বলে দিই এটা আমার 40 পয়েন্ট চাই, এটা 30 পয়েন্ট চাই, ওরা প্রিন্ট করে দিত। ওই প্রিন্ট করে দিলে সেই প্রিন্টগুলো আমরা কেটে তখন ওর উপরে লাগাতে পারতাম। আচ্ছা, প্রিন্টগুলো কেটে লাগাতে পারতো মানে এবার ওই পোস্টারের মধ্যে প্রত্যেকটার মধ্যে প্রিন্ট লাগাতে হতো? প্রত্যেকটায় লাগাতে হতো, এবং শুধু তাই নয়, প্রত্যেকটা পোস্টারের উপরে ধরো তুমি ছবি হচ্ছে কালার পার্ট, ঠিক আছে, ছবিটা লেগে গেল, তার উপরে আমরা একটা ট্রেসিং লাগাতাম। সেই ট্রেসিং এর উপরে ওই টেক্সটগুলোকে পেস্ট করতাম, যেটা পরে যখন প্রিন্টার ছাপবে তখন ওইটাকেও সুপার ইম্পোজ করে নেবে। ও আচ্ছা বাবা, কঠিন কেস কিন্তু। হ্যাঁ, এবং তার মধ্যে ধরো তুমি ছবি এয়ার ব্রাশিং হতো। এয়ার ব্রাশিং মানে স্প্রে করে রং দিয়ে, আচ্ছা, বা অনেক সময় আমরা ওই রকম হাতে ধরো স্প্যাচুলা দিয়ে একটা ফেস হয়তো পোর্ট্রেট করে দিলাম। আর সব থেকে মজা হতো ধরো কোনো কারণে প্রডিউসারের পোস্টারটা পছন্দ হয়নি, তাহলে ইট ইজ কমপ্লিটলি রিজেক্টেড, তোমার খাটনি শেষ। এটা হতো, হ্যাঁ সেও হতো। এবং সেটা মানে পুরো পোস্টার, হ্যাঁ ফাইনাল পোস্টার না হলে, কারণ ফাইনাল পোস্টার না দেখলে সেও তো বুঝতে পারছে না কি দাঁড়াবে। রাইট, কারণ তখন তো তোমায় বলে বোঝানোর তো কোনো, বা কম্পিউটার এখন যেরকম তুমি আজকে পছন্দ হলো না দেখিয়ে দিই একবার স্ক্রিনে, সেই ব্যাপারটা তো ছিল না। কিন্তু কথা হচ্ছে যে এটাও হতো। তো এইগুলো হতে হতে তারপরে ধরো তোমার ওই কালার ছবি যখন আসতে শুরু করলো তখন ওই খাটনিটা কমলো, যে রং করতে হয় না, এবং কালারগুলো অনেক বেটার রিপ্রোডাকশন হতে শুরু করলো, প্রিন্টিং টেকনোলজিও আস্তে আস্তে বাড়তে শুরু করলো। আর সিনেমার পোস্টার ম্যাক্সিমাম প্রিন্ট হতো বম্বেতে বা সাউথ ইন্ডিয়াতে। কলকাতায় প্রিন্টিং হতো না? কলকাতায় হতো, একটা জয়শ্রী প্রিন্টার্স বলে ছিল লালবাজারের কাছে, কিন্তু তাদের খুব একটা ভালো কোয়ালিটি প্রিন্ট হতো না। সুতরাং আমাদের সিনেমার পোস্টার ম্যাক্সিমামই পাঠাতে হতো হয় তামিলনাড়ু শিবকাশিতে, আর না হলে বম্বেতে। আচ্ছা, বম্বেতে নেন্সি বা আর একটা কি কোম্পানি ছিল তাদের কাছে। তো সেখান থেকে পোস্টার আমাদের প্রিন্ট হয়ে আসতো। ফলত এই একটা ট্রান্সপোর্টেশন, ডিজাইন ওই অবস্থায় পাঠানো, তখন তো অরিজিনাল পোস্টার যেত, সেটাকে ভালো প্যাকিং করে পাঠানো, করে তাকে পাঠানো হতো, পাঠিয়ে সে আবার প্রিন্ট হয়ে হয়তো এর মধ্যে এরকম হয়েছে হয়তো ছবি রিলিজ এসে গেছে, কিন্তু হয়তো বৃষ্টিতে সে রেলওয়েজে যে মাল পাঠিয়েছে মাঝপথে মাল আটকে আছে, সে মানে ওইরকমও হয়েছে কয়েকবার আর কি। হ্যাঁ, তো এইভাবে পোস্টার। তারপরে তো যখন এরা এলো তোমার ভেঙ্কটেশ ফিল্মস এলো, ওরা একটু বলবো যে দূরদর্শী বটে, যে ওরা কতগুলো জিনিস ওদের কাছে, কিন্তু ব্যাপারটা ছিল যে ঠিক আছে চলো টাকা লাগবে তো কি আছে, কিন্তু যদি কিছু বেটার আমরা ভাবতে পারি। তো ওদের হাত ধরেই ধরো প্রথমেই কম্পিউটার ডিজাইন আমি শুরু করলাম 1997-98 সালে। আচ্ছা, এটা প্রথম কম্পিউটার ডিজাইনিং সিনেমা, সেটা আমি প্রথম শুরু করি এখানে। আচ্ছা, একটা জিনিস বলো, সেটা কম্পিউটার পোস্টার ডিজাইনিং তো আসবো, তার আগে আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা খুব আমার মনে হয় যে সেই সময় ওই যে এরাটা ছিল, ওই যেই সময় কম্পিউটার ডিজাইনিং শুরু হয়নি, হাতে আঁকা পোস্টার বলো, এই যে পুরো একটা এরা, এর মধ্যে প্রডিউসার, ডিরেক্টর,
ডিরেক্টর এবং এই পোস্টার ডিজাইনিং এর সঙ্গে তাদের ইয়েটা কিরম ছিল, মানে তাদের মেলবন্ধনটা কিরম ছিল, তারা কতটা কোঅপারেটিভ হিসাবে কাজ করতেন, বা তোমরা কি কি ব্রিফ পেতে? অ্যাকচুয়ালি দেখো, তখন কিন্তু ডিস্ট্রিবিউশন, আমি এই ক্ষেত্রে বলি, তখনকার কালে ডিস্ট্রিবিউশন ব্যাপারটা কিন্তু একটা অন্য জায়গায় ছিল। মানে দে আর দ্য মেন পার্সনস হু ইজ মার্কেটিং দ্য ফিল্ম, এবং দে আর ডিক্টেটিং দ্য মার্কেট। ডিস্ট্রিবিউটাররাই এক্স্যাক্টলি সো, বিকজ যে একটা প্রডিউসার আজকে একটা প্রজেক্ট প্ল্যান করলেন এবং তিনি হয়তো ছবিটার 40% বানিয়েছেন, তিনি এসে ছবিটা একটা ডিস্ট্রিবিউটারের হাতে তুলে দিলেন, এবং বাকি যে 60% খরচা, তার একটা মেজর শেয়ার কিন্তু ওই ডিস্ট্রিবিউটার ইজ এক্সপেন্সিং। ও খরচা দিত, ইয়েস। এবং শুধু তাই না, তারপর ছবিটা রিলিজ করা অবধি তার বিজ্ঞাপন, এবং তখন তুমি জানো যে বড় বড় ক্যানে প্রিন্ট হতো। হ্যাঁ, এবং সেই ক্যানগুলোই বিভিন্ন জায়গায় পাঠাতে হতো, বিভিন্ন জায়গায় পাঠানো হতো। তারও অনেক ইন্টারেস্টিং গল্প আছে। আচ্ছা, তো সেই ক্যান, এইগুলো যে মানে এই যে টাকার ইনভলভমেন্টটা, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডিস্ট্রিবিউশন দায়িত্ব নিত। আচ্ছা, সুতরাং সেক্ষেত্রে একটা ডিস্ট্রিবিউটারের থাকতো যে আমি আগে রেভিনিউটা যতটা পারবো ওখান থেকে তুলে নেবো, সেইভাবেই হয়তো প্রডিউসারের সঙ্গে তার চুক্তি থাকতো, ফলত তার ইনভলভমেন্টটা ম্যাক্সিমাম থাকতো। এবং বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে মানে মেনলি কাজগুলো দিত ডিস্ট্রিবিউটাররা। আচ্ছা, ডিরেক্টর প্রডিউসার নাই? না, ডিরেক্টর প্রডিউসার আছে, ডিরেক্টর হয়তো একবার দেখে নিল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কাজে ইনভলভমেন্ট বা এটা হচ্ছে বা মানে মেনলি আমাদের কাজ দিতেন ডিস্ট্রিবিউটার। এখন বহু ক্ষেত্রে আবার এরকম হতো যে ধরো ডিস্ট্রিবিউটার প্রডিউসার ইজ দ্য সেম পার্সন, তা তো অবশ্যই সেরকম, কিন্তু আগে ডিস্ট্রিবিউটার ইটসেলফ একটা খুব ইম্পর্টেন্ট। মানে ধরো কেউ একটা ছবি উত্তমবাবুকে দিয়ে একটা লাইন সই করিয়ে আনলো যে আমি এই ছবিটাতে কাজ করতে রাজি, টাকার চিন্তা করতে হবে না, তাহলে সে ওরকম 5টা ডিস্ট্রিবিউটার হাজারি হয়ে যাবে ওখানে ইনভেস্ট করতে। এটা একটা খুব বড় প্লাস পয়েন্ট ছিল তখনকার দিনে। এখনকার দিনে যেরকম পুরোটাই প্রডিউসারের দায়িত্ব, কেউ একজন বুকিং নেন, তিনিও পুরো টাকাটা প্রডিউসারের তরফ থেকেই খরচা করেন, কিন্তু আগে ডিস্ট্রিবিউশন ব্যাপারটা পুরো অন্যভাবে ছিল, যে ডিস্ট্রিবিউটারের একটা বড় রিস্ক ফ্যাক্টর থাকতো ফর মানি, ছবি চলা না চলার ওপরে। সুতরাং সেক্ষেত্রে সেই অনেক বেশি ইনভলভ হতো যে এই পোস্টারটা এইরকম হলে বা একে হাইলাইট করলে, একে করলে। তার মানে তার মধ্যে বক্তব্য ছিল এই পোস্টারটা যাতে দেখে লোকে আমার কাছে, লোকে যাতে সিনেমাটা দেখতে আসে এবং আমার যাতে টাকাটা তো উঠে আসে, এবং তার স্টেক ততটাই হাই ছিল। আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং ছিল, সেটা হচ্ছে যে ধরো বিক্রি কোনটা হবে, উত্তম কুমারের মুখ বিক্রি হবে বা অপর্ণা সেনের মুখ বিক্রি হবে, সুতরাং তার মুখটা তো বড় করে রইলই। কিন্তু ধরো আজকে কোনো ছবি, সেই ছবিতে হয়তো উত্তমবাবুও নেই, অপর্ণা সেনও নেই, সুচিত্রা সেনও নেই, সেখানে একটু গল্পটাকে ধরিয়ে দেয়া। এবং পোস্টারে কিন্তু আমি এটা নিজে চোখে দেখেছি যে পোস্টার লাগার পরে বহু মানুষ কিন্তু পোস্টারের মধ্যে গল্প খোঁজে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা পোস্টার দেখে নিজেদের মধ্যে ডিসকাস করে এই ছবিটা দেখবো কি দেখবো না, বিকজ অফ পোস্টারে তার গল্প, যে আচ্ছা এই ছবিটা হয়তো কোনো অমিতাভ বচ্চনের পুরনো ছবির কপিও হতে পারে, বা এই ছবিটাতে দেখ মনে হচ্ছে দুই ভাই ছোটবেলা ছিল, তারা বোধহয় হারিয়ে গেছে। পোস্টারে একটা গল্প বলার প্রবণতা কিন্তু ওই সময় ভীষণভাবে ছিল। এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, তুমি একজন পোস্টার ডিজাইনার হিসেবে কিভাবে একটা পোস্টার যখন তোমার কাছে আসতো, তুমি কিভাবে অ্যাপ্রোচ করতে যে আমি এই পোস্টারটা কিভাবে ডিজাইন করব যাতে দর্শকরা এই পোস্টারটা থেকে গল্প খুঁজে পায়? দেখো, এটার তো কোনো মেথড হয় না, প্রত্যেকটা ছবিতেই প্রেমও থাকবে, নাটকও থাকবে, মারপিটও থাকবে ইত্যাদি, কিন্তু একটা, এবং তখনকার কালে সত্যি কথা বলতে যে ধরো একটা মেন স্ট্রিম ছবি ম্যাক্সিমাম হতো, আর কিছু ছবি যেটা তোমার প্যারালাল সিনেমা বা তাদের বক্তব্য বা তাদের পোস্টার পুরো অন্য ধরনের। কিন্তু ধরো আজকে অঞ্জন বাবুর ছবি, সেটা একেবারেই মেন স্ট্রিম ফিল্ম, তাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে কলকাতার থেকেও মোর অফ মফস্বল এবং গ্রাম, তখন তো গ্রামই ছিল, তখন গ্রামই ছিল। তো সুতরাং তখন আমরা যেটা চেষ্টা করতাম কি, এই ধরনের ড্রামাটিক একটা কিছু সিন যদি মানে হয়তো ওই 2-3টে আর্টিস্টকে দিয়ে একটা ড্রামা পোস্টারের মধ্যে তৈরি করা যায়, হয়তো তার মধ্যে ছবিতে একটা বড় অ্যাকশন পার্ট আছে, অ্যাকশন একটা স্টিলসকে তার মধ্যে ইনক্লুড করা যায়,
এবং যেখানে দেখা যেত আগে একটা ছোট করে একটা অ্যাকশনের পার্ট, ধরো কেউ একটা কাউকে মারছে, সেটা থাকলো, প্লাস তোমার মেন ক্যারেক্টারও থাকলো, বা ধরো রোমান্টিক পোর্শনটাই যদি হাইলাইট হয় তাহলে একটা রোম্যান্সের পোর্শন হয়তো একটা বড় করে সেখানে রইলো তার সঙ্গে, কিন্তু মোটামুটি অ্যাকশন একটু রাখতে হতো। মানে এটা ডিস্ট্রিবিউটার প্রডিউসারদের চাহিদা ছিল যে গ্রামগঞ্জের লোকজন একটু ওই ধরনের ছবিতে একটু অ্যাকশন নেই, গান তো থাকবে, হ্যাঁ একটু ঝাড়পিট লাগবে আর কি। তো সুতরাং ওই মশালাগুলো অল্প অল্প করে তোমাকে সবকিছুই ওই মানে একটা পোস্টারের মধ্যেই তোমাকে ধরিয়ে দিতে হবে যে আমার ছবিতে এই জিনিস আছে, সেটা প্রসেনজিতের দাঁত খিচুনাই হোক বা শতাব্দীর নাচই হোক, হ্যাঁ মানে সবকিছুই যেন একটা পোস্টার। তুমি যদি আজকে ধরো কথা বলছি, ধরো গুরু দক্ষিণার পোস্টারই দেখছো, সেখানে তুমি দেখতে পাচ্ছ কালী ব্যানার্জির মুখও আছে, সেখানে তুমি দেখতে পাচ্ছ তাপস পালেরও বড় মুখ আছে, ছলছল চোখে তাকিয়ে আছে, আবার সেখানে শতাব্দী রায় নাচছে। মানে প্রত্যেকটা জিনিস ইভেন্টগুলো তোমাকে ওখানে একটু ছুঁয়ে যাওয়া, যে আমার কিন্তু সিনেমাটা তুমি দেখতে এলে তোমার মনোরঞ্জনের জন্য সবকিছু ব্যবস্থা করা আছে, এবং যাতে লোকের ওই অ্যাট্রাকশনটা তৈরি হয়, আমি সিনেমাটা হলে গিয়ে দেখবো, আমি এন্টারটেইন হব। একদমই। বেশ, এবার আসি তোমার যেখানে আমি তোমাকে আটকে আমি এখানে কথা বলছিলাম, সেটা হলো কম্পিউটার ডিজাইন। এইটা কিভাবে শুরু হলো এবং তুমি কি করে, তুমি তো একটা ধরনের প্রোডাক্ট মানে পোস্টার ডিজাইনের ধারার মধ্যে এতদিন কাজ করছো, এত রকম কাজ করছো, বিভিন্ন রকম ভাবে প্রসেসটা চেঞ্জ হতে হতে দেখতে পাচ্ছ, প্রিন্টিং চেঞ্জ হচ্ছে, এবার কম্পিউটারে ঢোকার পরে কি কিভাবে ব্যাপারটা বদলালো তোমার জন্য? দেখো, কম্পিউটারে প্রথমত একদিন শ্রীকান্ত হঠাৎ আমায় বললো যে গৌতমদা এরকম বম্বেতে তো কম্পিউটার ডিজাইন হচ্ছে এবং অনেক ঝকঝকে হচ্ছে, তো আমাদের এখানে কি করা সম্ভব না? আর করা নিশ্চয়ই সম্ভব, কিন্তু আমি তো ভাই জানি না টেকনোলজিটা, তো ঠিক আছে। তো ও খুঁজে এক ভদ্রলোককে লেক মার্কেটের কাছে, একটা তারা কম্পিউটার ডিজাইনিংয়ের কাজ সবে শুরু করেছে, সেরকম এক ভদ্রলোককে খুঁজে বার করলো। তো আমাকে নিয়ে একদিন সেখানে গেল যে এরকম আমরা একটু ডিজাইন করতে চাই। তো সেটা ছবির নাম হচ্ছে রণক্ষেত্র, প্রসেনজিৎ এবং শতাব্দী, রঞ্জিত মল্লিক। বেশ। তো আমি গেলাম ভদ্রলোকের কাছে। এখন দেখো ডিজাইন কনসেপ্ট আমি যেটা তোমায় বললাম যে আমাদের এই ধরনেরই ডিজাইন হতো আর কি, কিন্তু টেকনোলজিটা আলাদা, কারণ ওটা তখন এই মানে অন্যভাবে, মানে আগে তো আমি ওই কাঁচি দিয়ে ছবি কেটে যেরকম তোমায় বললাম বসানো হতো, সেটা সেই পদ্ধতির বাইরে, এটাও কাঁচি দিয়ে ছবি কাটা হবে, কিন্তু সেটা কম্পিউটারে কাটা হবে। আগে ওই যে এইভাবে কাটা হতো, এখন তুমি কম্পিউটারের টুল দিয়ে কাটছো। এখন কথা হচ্ছে আমি যেহেতু টেকনোলজিটা জানি না, আমি বললাম ঠিক আছে আমি লেআউটটা বলে দেবো আপনাকে, কিন্তু প্রোডাক্টটা আপনাকে বানিয়ে দিতে হবে। আচ্ছা। তো সেখানে একটি ইয়াং ছেলে ছিল বিধান বলে, সেই ছেলেটা ভালো তো কাজ জানে। তো আমি ইনিশিয়ালি ওই সেরকম তোমার বলছিলাম না যে রেফারেন্স স্টিল, তখন তোমার কালারের রেফারেন্স স্টিল সব পাওয়া যেত, 6x4 পুরো ওই শুটিং স্টিলসের 6x4 প্রিন্টস আমাকে দিয়ে দিয়েছিল। তো সেখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সেই ছবিগুলো যেগুলো আমার মনে হলো যে এইগুলো ডিজাইনে ইউজ করব, সেই ছবিগুলোকে স্ক্যান করালাম, স্ক্যান করে ডিজাইন করা শুরু হলো। এবং সেই ছেলেটিকে বললাম যে ভাই এইটাকে এত বড় করো, এটাকে ছোট করো ইত্যাদি। তো ওই সারাদিন আমি ওই সকালবেলা 11টায় যেতাম, ধরো বিকেল 5টা অবধি বসে বসে ওই ডিজাইনিং ওখানে করতাম। এই করে করে রণক্ষেত্র ছবিটার ডিজাইন করা হলো, প্রথম পোস্টার হলো অ্যাজ এ কম্পিউটার ডিজাইনার। এবং সেটা কলকাতায় প্রথমবার। আচ্ছা। হ্যাঁ, ওই লোগোগুলো আমি ওকে দিয়ে দিয়েছিলাম, সেটাকেও স্ক্যান করে বসানো হলো, টেক্সট ফেক্সট ইত্যাদি। এবং এই যে এই লেটারিংটা করলে সেটা কিভাবে হলো? লেটারিং হাতে করে তারপরে ওটাকে স্ক্যান করে ওর মধ্যে বসানো হলো। এবং সেটা সেই সময় ফটোশপ সম্ভবত সেই সময় তখন 4 হ্যাঁ, 5ও আসেনি। না তখন 4 ভাবা যায়। আজকে বোধহয় অনেকে যারা দেখছেন তারা ফটোশপ 4-এর চেহারাই জানেন না। আমি তো ফটোশপ 4 ফটোশপ 5.0টা সবচেয়ে বেশি ইউজ করেছি ওই সময়। হ্যাঁ, তো এই হলো প্রথম রণক্ষেত্র, এই শুরু হলো রণক্ষেত্র। আচ্ছা, রণক্ষেত্রর পরে দ্বিতীয় ছবি হলো ওদের তুমি এলে তাই, প্রভাত রায়ের, প্রসেনজিৎ, অর্পিতা চ্যাটার্জি, ভিক্টর ব্যানার্জি। সেই ছবিরও এই কম্পিউটার ডিজাইনিংয়ের, কারণ ন্যাচারালি তখন তো টেকনোলজি আমাদের জানা হয়ে গেছে, সুতরাং অসুবিধা নেই। সেটা আবার একটা অন্য জায়গায়, গড়িয়াহাটে আর একটা জায়গায় গিয়ে, কিন্তু সেখানে মুশকিলটা হচ্ছে সেটা আর একটু বড় হাউস, তাদের কাজের পরিমাণ আরও বেশি।
তো ফলত সেখানে কি হলো যে সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় আর কি, তারা কখন সময় দেবে তবে কাজ হবে। আচ্ছা, মানে তখন ব্যস্ততা আর কি, ব্যস্ততা। তো আমি বললাম যে এরকম ভাবে তো চলতে পারে না। তা তখন আমি প্রায় $1,50,000 খরচা করে একটা কম্পিউটার কিনে তো নিলাম, কিন্তু আমি তো মানে অও জানি না, খায় না মাথায় দেয়। হ্যাঁ, কারণ তখনকার দিনে কম্পিউটার তো ওইরকমই ব্যাপার। তো ফরচুনেটলি আমার এক বন্ধুর বন্ধু, সে ছেলেটি জানতো এই ফটোশপ ইত্যাদি। তো ওকে আমি বললাম যে দেখ ভাই, আমি এখন স্কুলে যেতে পারবো না, তুই এসে আমাকে দেখিয়ে দে। তো ও আমাকে দিন 15 এসে দেখিয়ে দিয়েছিল, এবং ওর হাত দিয়ে ওই তুমি এলে তাই প্রায় পোস্টারগুলো তৈরি করা আর কি, আমার বাড়িতে বসে ও করে সব। যে এই ছবিটাকে এইভাবে স্ক্যান করে বসাতে হয়, এটাকে এইভাবে কালার টোন করতে হয় ইত্যাদি, এইভাবে কাটিং হয় ইত্যাদি। কিন্তু তারপরে দেখলাম সে ইরেগুলার হয়ে যাচ্ছে। আচ্ছা, সে যখন ইরেগুলার হয়ে যাচ্ছে, অথচ ধরো আজকে তোমার কালকে কাগজের বিজ্ঞাপন দেওয়ার আছে, আমি তো রেডি করে দিতে হবে। আর তখনকার দিনে কাগজের বিজ্ঞাপন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো আমি নিজের মতো দেখি চেষ্টা করে, কারণ উপায় নেই, তো ফেঁসে গেছি তখন, সেই খাঁচায় পড়ার বাঘের মতো অবস্থা। তো যাই হোক, চেষ্টা জড়িত করে দাঁড় করিয়ে ফেললে। ওই যে অতদিন যে দেখেছো যেগুলো, ওইটা অ্যাপ্লাই করলাম যে ঠিক আছে, ভুল হবে, কিন্তু এ তো করতে পারি। তো করে সেইভাবে দাঁড়ো করে ফেললাম। এবং মজা কি হলো, তখন ধরো সবাই তো আর কম্পিউটার ডিজাইনিংটা অন্য লোকে তখনও কিন্তু অ্যাকসেপ্ট করেনি। বাকি সবাইদের পোস্টার ডিজাইন হচ্ছে ম্যানুয়ালি। কেন? আমি তোমায় বলছি, রাতুলের ছবি ধরো, শাঁখা সিঁদুরের দিব্যি, সেই ছবির পুরো পোস্টার ডিজাইন কিন্তু হয়েছে ম্যানুয়ালি। কেন? এটা কারণটা কি? না, কারণ কিছু না, মানে আমাদের বাঙালিদের একটা অভ্যেস আছে, কোনো জিনিসই না মানে গ্র্যাব করতে একটু সময় বেশি লাগে। মানে ওটাতে করবো, গৌতম কি করে দেবে, তার থেকে দরকার নেই, বাবা গৌতম ওই পুরোনো পদ্ধতিতেই তুই করে দে, ঝামেলার দরকার নেই। মানে তুমিই করছো? আমি করছি। তুমি একদিকে কম্পিউটারে রণক্ষেত্র তুমি এলাকায় বানাচ্ছ, আবার এদিকে শাঁখা সিঁদুর বিয়ে বানাচ্ছ। আচ্ছা, সেটা ম্যানুয়াল হচ্ছে। আচ্ছা, বুঝলাম। দুদিকে সামলে চলতে হচ্ছে। বেশ। আর আগে কি হতো, আগে প্রচুর না তোমার মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজে, মানে ধরো আসামের প্রচুর কাজ এখানে হতো, অন্যান্য মণিপুরি ছবির কাজ হতো। কারণ ওরা কি হতো, ওদের ওখানে যেহেতু পোস্ট প্রোডাকশনে কোনো জায়গা ছিল না, তারা সবাই এই কলকাতার ফিল্ম সার্ভিস বা এতে এসে কাজ করাতো। ফলত সেই সূত্রে ওদের থেকে প্রচুর কাজ হতো আর কি। মানে ওরা ওই পাবলিসিটি ম্যাটেরিয়াল সব এখান থেকে বানিয়ে নিয়ে ওখানে চলে যেত, মানে আসামে। তো ফলত আমাদেরও ডিজাইন ইত্যাদি হতো। আর আরেকটা জিনিস তখন খুব ইন্টারেস্টিংলি হতো, সেটা তোমার হয়তো মেমোরিতে আছে, সেটা হচ্ছে এই যে তখন কলকাতা শহরের ট্রাম লাইনে বা এতে ওই যে 30-40 কিয়স্ক বলা হতো। তোমার যদি মনে থাকে যে ইলেকট্রিক পোলগুলোতে বা ট্রামের পোলের মধ্যে এরকম একটা করে বক্স বোথ সাইডস লাগানো থাকতো, এটাকে কিয়স্ক বলা হতো। এবং সে কিয়স্ক ভাড়া দেওয়ার জন্য লোক ছিল আর কি, মানে তারা কিয়স্ক ভাড়া দিত। তো ওইখানে যে পোস্টারটা লাগতো, সেই পোস্টারটা সিল্ক স্ক্রিনে প্রিন্ট হতো। সিল্ক স্ক্রিন প্রিন্টিং তখনও ফ্লেক্স টেক্স আসেনি? না, ফ্লেক্স তখনও আসেনি। ফ্লেক্সও প্রথম আমরাই এনেছি এখানে। আচ্ছা, সেটা পরে বলছি। তো ওই সিল্ক স্ক্রিন পোস্টার প্রিন্ট হতো, এবং সিল্ক স্ক্রিন পোস্টার এই রানীকুটিতে এক ভদ্রলোক ছিল, সে প্রিন্ট করতো। এবং ধরো এক একটা ডিজাইনে 12 কালার 14 কালারে প্রিন্ট হতো, এবং উইথ ফ্লোরোসেন্ট কালার্স। এবং এই টেকনোলজিটা কলকাতা ছাড়া বম্বেতেও হতো না। তাই? ইয়েস। যার ফলে কি হতো, বম্বের ম্যাক্সিমাম ছবি আমরা ডিজাইন করতাম এখানে, মানে এখানে যে ডিস্ট্রিবিউটার নিয়ে আসতো ছবিটা, সে এখানে ধরো তার প্রয়োজনে একটা ডিজাইন করতো, সেই ডিজাইনটাই সর্বভারতীয় এতে ওই ডিজাইনটাই ইউজ হতো। আচ্ছা, এরকম কোনো সিনেমা আছে যেটা পরিন্দার এন্টায়ার ডিজাইন আমার করা? পরিন্দা? ইয়েস। পরিন্দা কেন, এরকম বহুল, মানে কায়ামাত সে কায়ামাত তাক, তোমার 1942 লাভ স্টোরি, ঘায়েল, মানে লাইন দিয়ে রূপকি রানী, চরকি রাজা, মানে সেই সময়কার মানে সব বড় বাঘা বাঘা ছবি প্রত্যেকটা। না, কারণ ওই যে সিল্ক স্ক্রিন পোস্টারটা হতো, ওটা আর কোথাও হতো না। এবং ওটা কিন্তু পুরোটা হাতে আঁকা, মানে ধরো একটাই ফিগার থাকুক আর 5টা ফিগার থাকুক, প্রত্যেকটা ফিগার হাতে আঁকা। ওই 12টা ফিগার থাকলে 12টা ফিগারই তোমার হাতে আঁকা। বাপরে! আচ্ছা। এবং তারপরে ওই মানে ওটাও একটা অসামান্য টেকনোলজি যে যারা প্রিন্ট করতো। কারণ ধরো ওই একদম লো, মানে সব থেকে লাইট কালারটাকে ফার্স্ট প্রিন্ট, তার থেকে একটু ডিপ সেকেন্ড প্রিন্ট, এই করে করে 12-14টা কালার ধরো প্রিন্ট হতো
লেয়ার বাই লেয়ার। মানে আজকে ফটোশপে আমরা যে লেয়ারটা দেখি সিল্ক স্ক্রিনে, ওই সময় কিন্তু ওই লেয়ার বেসিস করে ওই পুরো জিনিসটা প্রিন্টিং হতো। এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে ওই স্টেনসিল কাটা, ওই প্রত্যেকটা কালারের জন্য কিন্তু স্টেনসিল কাটতে হতো। এবং সে স্টেনসিল কিসে তৈরি হতো জানো? তোমার সেলোফেন পেপারের ওপরে, সেলোফেন নয়, ওই অয়েল পেপারের ওপরে গালা পালিশ লাগানো হতো, এবং সেই গালা পালিশ সে স্টেনসিল কেটে সেটাকে হিট দিয়ে স্ক্রিনের সঙ্গে জোড়া হতো। মানে সে একটা অসামান্য টেকনোলজি। তারপর ব্যাপারটাকে এইভাবে করা হতো। হ্যাঁ, এবং বিশাল বিশাল, মানে ধরো 30x40 সাইজের তোমার ওই, কারণ মোটামুটি পেপারের সাইজটা হতো 30x40, এটি স্ট্যান্ডার্ড সাইজ। তো এই 30x40 ওই কিয়স্কে লাগতো। তো সুতরাং ওই 30x40 সাইজের ওর থেকে বড় তোমার ওই দুটো লোক মিলে ওটাকে স্কুইজিটা টানতো। বিরাট ব্যাপার সেই সময়। ভাবো তুমি আজকে ফিজিক্যাল লেবার, সত্যিই তাই। এই যে তোমাকে বলছিলাম বড় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট, তোমাকে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। তখনকার কালে হয়তো একটা ছবির অর্ডার দিয়েছি 40 ইঞ্চি বাই 50 ইঞ্চি। তো ওরা কি করতো, তখনকার কালে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের রোল পেপার আসতো, আগফার ম্যাট পেপার, ঠিক আছে, একটা অল্প দানা 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 ম্যাট পেপার বলতো, ওটা রোল আসতো। তো সেই প্রিন্ট ধরো একটা নেগেটিভ থেকে প্রিন্ট করতে গেলে সে এনলার্জারটাকে অনেক ওপরে তুলতে হবে, তবে ওই সাইজে ছবিটা দাঁড়াবে। এখন দিনের বেলা তো স্টুডিওতে প্রচুর লোকজন, অমুক তমুক, ফলত ওরা কি করতো, ওরা রাত্রির বেলায় কাজটা করতো। এবং রাত্রিবেলায় কাজটা করা শুধু না, ইন্টারেস্টিংলি যেটা, যে ধরো আজকে একটা 40 ইঞ্চি বাই 50 ইঞ্চি পেপার তোমাকে, মানে এক্সপোজার তো তুমি দিলে, তারপর ওটাকে কিন্তু কেমিক্যালের মধ্যে তোমাকে রোল করাতে হবে, তবে না ফুটে উঠবে। আগে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের তাই সিস্টেম ছিল, কেমিক্যালে ওটাকে প্রসেস করতে। সেখানে ইট দিয়ে পুকুর বানানো হতো, ইটের ওপরে প্লাস্টিক লাগিয়ে পুকুর বানানো হতো, এবং সেই পুকুরের মধ্যে কেমিক্যাল বালতি বালতি ঢালা হতো, ঢেলে তার মধ্যে ওই 4 জন ধরে ওই ছবিটাকে, কারণ আনইভেন হয়ে গেলে কিন্তু কোনো জায়গায় এক্সপোজার বেশি হয়ে যাবে, কোনো জায়গায় কম হয়ে যাবে, বা তখন পুরো কাগজটাই নষ্ট হবে, এবং দ্যাট ওয়াজ কস্টলি পেপার। তো সেই ছবি 4 জন মিলে ধরে সে মানে একবার এই টানছে একবার ও টানছে, এই করে করে পুরো ছবি এই করা হতো। এবং তারপরে সেটাকে কমপ্লিটলি মানে ধরো হোল রাত ধরে জলে ওয়াশ করা হতো, কারণ জলে ওয়াশ না হলে ওর উপর রং ধরবে না, লালচে হয়ে যাবে। তো এইসব মানে তখনকার কালে পরিশ্রম এখন ভাবাই যায় না। হ্যাঁ, তো এইসব হতে হতে 2002 সালে তখন ভেঙ্কটেশ এদের ছবি আরম্ভ করলো, কি নাম, প্রতিবাদ বলে একটা ছবি আরম্ভ করলো। সেটা অঞ্জন চৌধুরী প্রথম ওদের সঙ্গে টাই আপ করলেন, এবং যেটা বুমবাদা ছিল, বুমবাদা, রঞ্জিত মল্লিক আর অর্পিতা এলো। প্রতিবাদ তো হিট ছিল, সুপার হিট ছবি, সুপার হিট ছিল। তো এই প্রতিবাদ সিনেমার সময় শ্রীকান্ত বললো যে গৌতম দা, বম্বেতে তো ফটোশ্যুট করে, মানে সবই ওরা কিন্তু অ্যাকচুয়ালি এই উদ্যোগগুলো প্রথম ওরাই নিয়েছে, যে বম্বেতে তো ফটোশ্যুট করে ছবি হচ্ছে, তো আমাদের এখানে করলে কি হয়, আমাদের তো এমনি শুটিং স্টিলস থেকে আমরা ডিজাইন বানাচ্ছি, তাতে ওই ক্ল্যারিটি পাচ্ছি না পোস্টারে। বললাম যে ঠিক আছে, করা যেতে পারে। তো নিমাই ঘোষের ছেলে সাত্তকী, তো সাত্তকী আমার খুব বন্ধু, মানে বহুকালের বন্ধু। তো সাত্তকীকে বললাম যে সাত্তকী আমার একটা কাজ আছে, করবি? বললো হ্যাঁ করবো, আমি কখনো শ্যুট করিনি ফটোশ্যুট, তো ঠিক আছে চল করা যাবে। এখন আগের মানে করে একটা ডেট ফিক্স করা হলো। তো হরদা আগের দিন বলছে কি হবে, আলাম কি হবে তুমিও জানো না আমিও জানি না, কারণ আমাদের কারোর কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু ঠিক আছে চলো দেখাতে যাবে। পরের দিন সকালবেলা আমরা জমায়েত হলাম সাত্তকী স্টুডিওতে, ওই আনাসে শ্যুট টুট করা হলো। আচ্ছা, তখন কিন্তু কালার ট্রান্সপারেন্সি, তখন কিন্তু ডিজিটাল ফরম্যাট আসেনি, না না, মানে কালার ফিল্ম, কিন্তু সেটা কালার ট্রান্সপারেন্সি, নেগেটিভ নয়। আচ্ছা, কালার ট্রান্সপারেন্সি। তো আমি জানি না ট্রান্সপারেন্সি মানে হচ্ছে পজিটিভ ফিল্ম। ও আচ্ছা আচ্ছা, মানে যেটা তুমি ডাইরেক্টলি প্রজেকশন করলে তুমি ওই ছবিটা দেয়ালে দেখতে পাবে, নেগেটিভ নয়, এটা পজিটিভ, একে বলতো ট্রান্সপারেন্সি। তো সেই ট্রান্সপারেন্সি আবার শ্যুট করার পরে সেটাকেও প্রসেস করতে হবে। সাত্তকী তো হেভি টেনশন, রাত্রি 12টায় আমার ফোন করছে, গৌতম ছবিগুলো সব ঠিক আছে, যেগুলো সকালে তুলেছি, ট্রান্সপারেন্সি ইজ ওকে। ও নিজেই ওখানে প্রসেস করতে, তো নিজে প্রসেস করে। আচ্ছা, সেই ট্রান্সপারেন্সি আবার স্ক্যান করাতে হবে,
সেটা ওই রকম ট্রান্সপারেন্সি স্ক্যান তোমার আমার বাড়ির স্ক্যানার দিয়ে হবে না, সেগুলো প্রফেশনাল স্ক্যানার হাউসে দিতে হবে, এবং সেটা খুব কম লোকই করে কলকাতাতে। তাদের দেয়া হলো, তারা যে পার্সেন্টেজে চাই সেই পার্সেন্টেজ, ধর 300%, 400% থেকে সব নোট করে দিলাম, সে অ্যাকর্ডিংলি স্ক্যান করে আমাকে দিল ছবিগুলো। এবং তুমি হিসাব করলে যে এটাকে কত পার্সেন্ট করলে আমার সাইজটা, আমার ডিজায়ার সাইজটা পাওয়া যাবে। এক্স্যাক্টলি। বাহ, আচ্ছা, হ্যাঁ। করে প্রতিবাদের ডিজাইন বানানো হলো। ডিজাইন দেখে তো, আর তখন কি হয়েছে, মানে ধরো আমরা চিরকাল ওই শুটিং স্টিলসে, তাতে ওই শার্পনেসও থাকতো না, ওই ক্ল্যারিটিও থাকতো না। এখন যেহেতু সেটা একটা ভালো ক্যামেরাতে ওই ট্রান্সপারেন্সিতে তোলা হয়েছে, সুতরাং প্রত্যেকটা ডিটেল, মানে সে মুখের প্রত্যেকটা দাগ অবধি বুঝতে পারা যাচ্ছে। তোমার যা কস্টিউমসের, রঞ্জিতবাবু মাথায় একটা ফেস টুপি পরেছিলেন, তার ওই সাদার মধ্যে সাদা পুরো ওই কাজগুলো দেখতে পাওয়া যাচ্ছে এইরকম। তো সেই দিয়ে পোস্টার দেখে তো, মানে একদিন রঞ্জিতবাবু এসে বলছেন যে, আরে মশাই, লোকে দেখছি রাস্তায় দাঁড়িয়ে পোস্টার দেখছে, উনি বোধহয় টালিগঞ্জ দিয়ে আসছিলেন। তো আনলাম যে এরকম। আর তারপরে কি করলাম, ওই পোস্টারগুলো তখন আমরা প্রত্যেকটা পোস্টার তোমার বড় সাইজে, মানে ধরো 4 ফুট বাই 6 ফুট সাইজে ডিজিটালে ওই একরকম পেপারের ওপরে, গ্লসি একটা পেপারের ওপর প্রিন্ট করে ওটাকে ল্যামিনেট করে দিত ওরা, সেই রকম প্রিন্ট করালাম। সে দেখতে দারুণ ঝাঁচকছে। আর প্রত্যেকটা সিনেমা হাউসে ফ্লেক্সের বদলে ওইটাই দেওয়া হয়েছিল। ফ্লেক্স তখন ফ্লেক্স মানে বম্বেতে এসছে, কলকাতা শহরে লাগছে কিছু, কিন্তু আমরা তখন শুরু করিনি। বেশ। তো ওই জিনিসগুলো তখন প্রত্যেকটা সিনেমা হাউসকে দেওয়া হলো। এখন সিনেমা হাউসের লোকজন তো লাফাচ্ছে, তার কারণ মানে ছবি তো রিলিজের আগে হিট, ওই দেখে তো লোকজন গরম হয়ে গেছে। তখন ওই বুম্বা চেন ফ্যান নিয়ে, হ্যাঁ, তারপর রঞ্জিত বাবু একটা, মানে পুরো জিনিসটা দেখতে তো একটা লোকের কাছে নতুন রকম একটা ঝাঁচকচকে ব্যাপার, যেটা কোনোদিন আগে দেখিনি। হ্যাঁ, করে তো সে, তারপর তো ছবি ভাগ্যক্রমে লেগে গেল, বিরাট হিট। দেখো, পোস্টারে বদল বলতে তুমি যদি ধরো 60s থেকে ধরি, আমরা সর্বক্ষেত্রেই আমরা দেখো, পোস্টারটা কেন লাগানো না, পোস্টারটা হচ্ছে আমাকে একটা প্রোডাক্ট আছে, তার প্যাকেজিং, মোরওভার আমি ওইটা দেখে একটা লোক ইন্টারেস্টেড হবে যে সে ছবিটা দেখবে আর দেখবে না। এখন সেক্ষেত্রে একটা প্রাধান্য তো বটেই যে ছবির আর্টিস্টকে। আজকে যদি সেখানে উত্তমবাবু বা সৌমিত্র চ্যাটার্জি বা থাকেন, তাহলে ন্যাচারালি তার মুখটাকে হাইলাইট করা। এই জিনিসটার পদ্ধতি চলতে চলতে যেটা হলো, তার সঙ্গে কো আর্টিস্ট যারা, তাদেরও পোস্টারে রাখা হতো যে আমার ছবিতে উত্তমবাবু, এরপরেও রবি ঘোষ আছেন, অনুপ কুমার আছেন, বা অন্যান্য আর্টিস্ট। কিন্তু যেটা আমি স্পেশালি কিছুটা এর জন্য দায়ী হয়তো, যে আমি যখন ছবিগুলো আস্তে আস্তে কমার্শিয়াল ছবি, সেক্ষেত্রে আমি বললাম যে দেখো, এইভাবে তোমরা যে এদিকে বলছো পোস্টার সুন্দর চাই, পরিষ্কার চাই, তাহলে এত মুখ রাখা যাবে না। পোস্টারে তোমরা কনসেন্ট্রেট করো অন হিরো হিরোইন। কারণ সত্যি কথা বলতে, উত্তমবাবু চলে গেছেন 80 সালে, তারপর থেকে আর কোনো মুখ কিন্তু সেইভাবে বিক্রি হওয়ার জায়গায় ছিল কিনা সেটা মানে তর্ক বিষয়। তো সুতরাং আমার কাছে যখন মুখটা বিক্রি করার জায়গা নেই, আমাকে যদি আজকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বা তাদের প্রেম করা, তাদের অ্যাকশান যাই বলো তুমি, সেইটাকে বিক্রি করতে হয়, তাহলে আমাকে পরিষ্কারটা একটু, পোস্টারটা পরিচ্ছন্ন করি। পরিচ্ছন্ন করতে গেলে আর্টিস্টের মুখ বহু জায়গাতেই, মানে যারা কো অ্যাক্টার থাকতেন তাদের মুখটাকে বাদ দিতে হবে। এবং এর জন্য আমি প্রচুর গালাগালি খেয়েছি, এবং আমি শুধু না, অনেক ডিরেক্টরও গালাগালি খেয়েছে যে আর্টিস্টদের বক্তব্য হচ্ছে, ডিরেক্টরকে বলি যে, আর ডিরেক্টরকে বললে বলে গৌতম জানে সব। কিন্তু মজাটা হচ্ছে যে পোস্টারটা পরিচ্ছন্ন হতে শুরু করলো। এবং তুমি ধরো আজকে যদি ভেঙ্কটেশের একটু পরের দিকের পোস্টার দেখো, সেখানে কিন্তু আমরা ওই হিরো হিরোইনের বাইরে আর খুব একটা বেরোইনি, বা খুব বেশি হলে হয়তো ধরো তার সঙ্গে হয়তো ভিক্টর দা আছে, ভিক্টর দার একটা ছবি, তাও সব পোস্টারে নয়, 4টে পোস্টার হলে হয়তো একটাতে ভিক্টর দা আছে, বাকি পোস্টারটা হিরো হিরোইনের ওপরে পোস্টার। সুতরাং ওইভাবে ওই যেটা তোমাকে গল্প বলা বলছিলাম, কিছুটা হলেও হয়তো ব্যাহত হয়েছে সেখানে, যে ওই গল্প বলাটা নেই। মানে এখানে বোঝানো হচ্ছে ঠিক আছে ছেলে মেয়েটার প্রেম, তার সঙ্গে একটা জাঁদরেল বাপ হয়তো আছে
ভিক্টর দা। এখন এটা আবার ছবির ক্ষেত্রে নির্ভর করে, যেমন ধরো লাঠি ছবিটার ক্ষেত্রে বলি, লাঠি ছবির ক্ষেত্রে কিন্তু অনেক আর্টিস্ট রাখতে হয়েছে আমাকে, কারণ অনেকগুলো বড় আর্টিস্ট, এবং ওটা বোঝানো একটা যে এটা একটা ফ্যামিলি ফিল্ম, ছবির গল্পের উপরও নির্ভর করে। আবার ধরো অর্জুন বলে একটা ছবি ছিল যেটা অর্জুন চক্রবর্তীকে নিয়েই করা, সেখানে শুধু অর্জুনের একটা চিৎকার করছে এরকম একটা ফেস দিয়ে পোস্টারটা করা। তরুণ মজুমদার ভীষণভাবে পছন্দ করতেন যে আমার পোস্টারে শুধু হিরো বা হিরোইন না, আমার ছবিতে 30 জন আর্টিস্ট আছেন এবং এই 30 জনের মুখ ছোট ছোট করে থাকবে। উনি ওই ফ্যামিলি পরিবার ব্যাপারটাকে খুব ভাবে এনহান্স করতে চাইতেন ওনার পোস্টারে। সুতরাং তুমি তরুণ মজুমদারের ম্যাক্সিমাম পোস্টার দেখবে, এবং তুমি জানো কিনা জানি না, তরুণ মজুমদার নিজে কিন্তু একসময় ফিল্ম পাবলিসিটি ডিজাইন করতেন। তাই? হ্যাঁ, উনি সিনেমার ছবি আরম্ভ করার আগে ফিল্ম পাবলিসিটি ডিজাইন করতেন, এবং ওনার ছিল ওনার কাকা নাকে, তিনি ফিল্মের পিআরও ছিলেন, এবং তিনি আবার রক্সি সিনেমার ম্যানেজারও ছিলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো সুতরাং উনি বলতেন যে আমার এরকম। এখন সেটা কিছু ক্ষেত্রে কিছু পছন্দেরও ব্যাপার থাকে, কিছু ক্ষেত্রে আবার কিছু ডিরেক্টর নিরাসক্ত, ঠিক আছে যা হচ্ছে ও যা করছে ওরা করতে দাও, আমার ওর মধ্যে কোনো বক্তব্য নেই। তো কিন্তু ওই মেনলি চেঞ্জ হয়েছে অনেকটা আমার এতেই, যে শেষের দিকে আমি বলতাম যে না এই আর্টিস্টদের এত মুখ। আমাকে সুভাষিস একদিন বলছে গৌতম দা তুমি এরকম সব বাদ দিয়ে দিচ্ছ আমাদের ছবি, আরে তুমি লাগিয়ে দাও না, তারপরে প্রডিউসার বলে তখন বাদ দেবে। তো আমি, কারণ কি হয় যে একটা পোস্টার তুমি যদি 20টা মুন্ডু লাগাতে হয় তাহলে সেটা মুন্ডমালা হয়ে যায়, যেটা ট্রেন্ড ছিল আমাদের এখানে একসময়, অন্তত তলায় বাক্স করে 20টা ছোট 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 মুখ বসিয়ে দাও, এবং ম্যানুয়ালি তো ওই 20টা কিন্তু বসাতে আমার দম ফেটে যেত, কিন্তু যাই হোক মানে তখন করা হতো। তো আস্তে আস্তে যেটা ট্রেন্ড আমরা ওইভাবে চেঞ্জ করলাম যে, এবং এখনকার পোস্টার তো ধরো জানি না, এখনকার পোস্টার কিছুই বলে না। আজকের দিনে পোস্টারের যে অবস্থা তাতে আমি জানি না, প্রথমত পোস্টারের ইম্পর্টেন্সটা অনেকটাই ফেসবুক কেন্দ্রিক হয়ে গেছে। দেখো আজকের দিনে আমরা অনেকটা ওই বিদেশি স্টাইল করে আমরা নর্মালি আজকাল যে কোনো ছবিরই 1টা বা 2টো পোস্টার বানাই, এবং সেটাকে ইন অল ফরম্যাটস ইউজ করা হয়, মানে সেটা 60টারও যা 20-30তেও তাই, 30-40তেও তাই ইত্যাদি। তো এবং ওই যেটা বললে যে মানে যখন থেকে সোশ্যাল মিডিয়া স্ট্রং হতে শুরু করেছে বা তারপরে, যে এখন আমরা পোস্টারটা বানাই যে আমরা ওই কাছে আমার মোবাইল ফোনে দেখব, পোস্টারটা রাস্তায় লাগলে তার কি চেহারা দাঁড়াবে। এখন এইটাই হচ্ছে আমাদের এখানে প্রবলেম, যে আমরা এটা কিন্তু ভাবি না যে এই জিনিসটাকে আমার রাস্তায় লাগলে কি দাঁড়াবে। উচিত কিন্তু, যেটা আমার পার্সোনালি মনে হয়, যে সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি হাতে মোবাইল ফোন নিয়ে একটা ইলুমিনেটেড স্ক্রিনের এগেনস্টে একটা পোস্টার দেখব, সুতরাং সেই পোস্টারটাতে আমি নানা রকম ডার্ক কালার্স বা তার কালার স্কিম সেভাবে প্ল্যান করতে পারি। কিন্তু যখনই সেটা কলকাতার একটা ময়লা নোংরা ধরা দেয়ালে গিয়ে লাগবে এবং তার উপর হয়তো বৃষ্টির জলে যে পড়লো, তাহলে সেই পোস্টারটা আলাদাভাবে ডিজাইন করা উচিত, যে পোস্টারটা ওইখানেও কিন্তু দেখা যাবে। কিন্তু ওই সেম ডিজাইনটা আমি যদি ছেপে আজকে রাস্তায় লাগাই, সেই অধিকাংশ ক্ষেত্রেই রাত্রির বেলা তো দেখাই যায় না, এবং দিনের বেলাতেও সেটা ওই কোনো ময়লা পোস্টারের, প্রথমত পোস্টার লাগানো কমে গেছে, কিন্তু কমে গেলেও ওই মানে সেটা তখন আর ওই পরিমাণ ভিজিবিলিটিই থাকে না। আর এখন বোধহয় পোস্টার নিয়ে অতটা কেউ মাথাও লাগায় না, মানে আগে যেরকম ওই যেরকম বললাম যে পোস্টারে গল্প বলা বা পোস্টারে, এখন ওই মানে আমার ছবিতে অমুক অমুক আর্টিস্ট আছে একটু পরিচিতি করিয়ে দিলাম ইত্যাদি, ব্যাস নামটা বলে দিলাম, ছবির নামটা বলে দিলাম। এবং লেখা টেখাগুলো তো আরও অনেক মিনিয়েচার হয়ে গেছে, মানে নাম মানে ডিরেক্টর বা এর নাম সবই এত ছোট হয়ে যায় যে প্রায় পড়াই যায় না। তো গেছে তোমার অনেক দিনই। তার কারণ হচ্ছে যত আমরা আধুনিক হচ্ছি, আজকে ছবিতে যে তুমি পোস্টারে যে জামা পরা বা ড্রেস পরা যে ছেলে মেয়েগুলোকে দেখছো, আগে কিন্তু তুমি ধরো সন্ধ্যা রায়ের একটা ছবি, মানে সন্ধ্যা রায় তুমি জানতে যে 8 করে একটা গাছ কোমর করে একটা শাড়ি পরা, তুমি ওটা দেখলেই তখনই তোমার বাঙালি কথা মনে পড়তো। আজকে দত্তার পোস্টারে তোমার যদি মনে থাকে শুধু সুচিত্রা সেনের একটা মুখ ছিল। হ্যাঁ, তো কথা হচ্ছে সেটা দেখলে তুমি ওখানে বাঙালি বাইরে আর কিছু ভাবতেই পারতে না। কিন্তু আজকে আজকের দিনে আমরা কি চাইছি, আমার হিরোটা বম্বের সলমান খানের মতো দেখতে হোক।
তো যখনই আমি সালমান খান হিসেবে তাকে প্রেজেন্ট করতে যাচ্ছি তখন তার বাঙালিত্ব থাকার কোনো বা ইন্ডিভিজুয়াল বাঙালি বলে, কারণ যখনই সে একটা ওই ধরনের গ্লসি ব্ল্যাক ড্রেস পরে সে দাঁড়াচ্ছে পোস্টারে, তার ব্যাকগ্রাউন্ডও অ্যাকর্ডিংলি ওরকম হিন্দি ছবির মধ্যেই ব্যাকগ্রাউন্ড হচ্ছে, টেক্সটাইলও তাই হচ্ছে। তো সুতরাং পুরো পোস্টারটা ঘুরে ফিরে হয় দেখতে খুব হয়তো ঝাঁচকচকে, কিন্তু ওই যে বললে ইন্ডিভিজুয়ালিটি বা বাঙালি সেটা তো থাকছে না। সেটা তো আমি বলবো সর্বক্ষেত্রেই, যে আমি যবে থেকে কম্পিউটার ডিজাইনিং শুরু হয়েছে আমার মনে হয় যে পোস্টারের ওই অরিজিনালিটি হারিয়ে গেছে। আমি তোমায় বলি, আগে যখন এই নির্মলবাবুর কথা বলছিলাম, এবং তাছাড়াও ধরো তখন ওসি গাঙ্গুলি পোস্টার ডিজাইন করতেন, নরেনারায়ণ দত্ত পোস্টার ডিজাইন করতেন, এরকম বাঘা বাঘা সব তখনকার কমার্শিয়াল ডিজাইনাররা তারা পোস্টার ডিজাইন করতেন, পূর্ণেন্দু বত্রী পোস্টার ডিজাইন করতেন, সত্যজিৎ রায় নিজে অসাধারণ পোস্টার করেছেন। তো এবং এই বিদ্যুৎ চক্রবর্তীর কথা যে বললাম তোমায়, বিদ্যুৎ চক্রবর্তীর প্রত্যেকের কাজের একটা নিজস্ব ইন্ডিভিজুয়ালিটি ছিল। তুমি এই পোস্টারটা দেখলেই বলতে এই পোস্টারটা তো অমুক লোকের করা। এই যে সিগনেচারটা, তার লেটারিং স্টাইল, তার টেক্সট, তার ছবি বসানো বা তার কালার স্কিম দেখলেই তুমি বলতে যে বেটা। কিন্তু কথা হচ্ছে যে আজকে যখনই কম্পিউটার এবং আমরা এই ধরনের অন্যান্য বম্বে পোস্টার কপি করতে শুরু করলাম, করলাম, আমাদের ইন্ডিভিজুয়ালিটিগুলো হারিয়ে গেল। ওটা গৌতমও পারে, অরুণাভও পারে, বা আরও 5 জন পারে, ডিফারেন্স কিছু আর রইল না। আগে ব্যানার পেন্টিং হতো, যখন হ্যান্ড পেন্টিং, আমি জানি না তুমি দেখেছো কি না, রাসবিহারীর মোড়ে, তোমার এসপ্ল্যানেডের মোড়ে আমরা ব্যানারগুলো দেখার জন্য, ব্যানার যে পেন্ট করে সেই ছেলেটিকে আগে জিজ্ঞেস করতাম এই কবে লাগবে রে ওখানে ওই ব্যানারটা। কারণ তখনকার কালে ব্যানার মানে ধরো একটা 120 ফুট লম্বা এবং হয়তো 30 ফুট ওই ধরো তোমার ধর্মতলার মোড়ে যেটা ওই কেসি দাসের ওপরে লাগতো, বা রাসবিহারী মোড়ে ওই ডেন্টাল কলেজের ওপরে লাগতো। আমার মনে আছে একটা রাজদ্রোহী বলে একটা ছবি হয়েছিল, নাটক হয়েছিল তার এবং তার উপর ওই ঘোড়ায় চড়ে হিরো বসে আছে, সেটা কাট আউট করে আলাদা ওই রকম একটা ভারী জিনিস ওখানে হ্যাং করানো হয়েছিল। সে মানে দেখার জন্য সে কলকাতার লোক। তারপরে তোমার নিউ দিল্লি বলে একটা হিন্দি ছবি এসেছিল, তার এটা তোমার এসপ্ল্যানেড টাওয়ার হাউসের পাশে একটা ব্যানার লেগেছিল এই নিউ দিল্লির, এবং পুরো নিউ দিল্লি ব্যানারটাতে ওই টিকলি পিন দিয়ে বসিয়ে, পুরোটা থার্মোকলে বানিয়ে টিকলি পিন দিয়ে বসিয়ে বসিয়ে পুরো ব্যানারটাকে বানানো হয়েছিল, এবং সেটা রাত্রিরে আলোতে ঝলমল ঝলমল করতো। মানে দ্যাট ওয়াজ দ্য ইউনিক থিং আর কি, নিউ দিল্লি ছবি, জিতেন্দ্র ছিল। তো কথা হচ্ছে সেসব কাজ হারিয়ে গেছে, এখন কিছুই না, বা এই 4টে ফ্লেক্স লাগিয়ে দে। তো ওই যে ইন্ডিভিজুয়ালিটিগুলো সেগুলো একেবারেই না। আরেকটা যেটা বাকি থাকলো আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে ওই পুরনো পাবলিসিটির কথা যেটা বলছিলাম, যে শুধু পোস্টার নয়, পোস্টার ছাড়া অন্যান্য যেমন ধরো ওই লবি কার্ডস, মানে শো কার্ডস, কাট আউটস, এবং সেটা খুব ইন্টারেস্টিং। এটাকে বলা হতো ফটো সেট। এটা প্রত্যেকটা ছবির জন্য ধরো ওরকম গোটা 10-15 ছবি বেছে নেওয়া হতো, এবং বেছে নিয়ে সেইগুলোকে একটা বোর্ডের ওপরে, সেটা বোর্ডটাও সিল্ক স্ক্রিনে প্রিন্ট হতো এবং পরের দিকে ডিজিটালি প্রিন্ট হতো ইত্যাদি। তো করে ওইগুলোকে ফিক্স করে ওই ফটোগুলোর মধ্যে লাগিয়ে সেগুলো ওই সিনেমা হাউসে ডিসপ্লে করা হতো। এবং আগেকার দিনে ধরো তুমি দেখেছো যে অ্যাডভান্স সিনেমা টিকিট কাটা হতো। তো অ্যাডভান্স হোক বা তুমি ধরো সিনেমা হলে হয়তো 3টে থেকে শো, তুমি 2:30টায় পৌঁছে গেছো, তুমি টিকিটটা কেটে নিয়ে বাকি আধ ঘন্টা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিটার মধ্যে কি আছে গল্প বোঝার চেষ্টা করছো, বা কে আর্টিস্ট আছে, কি সিন আছে। এবং এরকমও হয়েছে যে হয়তো ওখানে তুমি একটা কোনো সিন দেখেছো যেটা কোনো কারণে পরে ছবিতে কাটা গেছে, কিন্তু তুমি হয়তো ছবিতে গিয়ে সেই সিনটাই খুঁজছো, আরে ওই সিনটা তো দেখলাম না। এরকমও ঘটেছে। হ্যাঁ, তো কথা হচ্ছে যে তখন ওই লবি কার্ডসগুলো এবং গুড কোয়ান্টিটিতে, এবং তার আগে তুমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিরিয়ডে চলে যাও, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিরিয়ডেও ওরকম 10-12খানা ছবি বেছে সেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করা হতো, করে তার নিচে একটা স্ট্রিপ করে তার নামটা লেখা হতো। এগুলো সব একসঙ্গে প্রিন্ট হয়ে এগুলো সিনেমা হাউসকে, এবং তার মধ্যে কিছু কিছু ওই যেটা বলছিলাম হ্যান্ড কালার করে দেওয়া হতো। ওই হ্যান্ড কালার মানে আরেকটু গ্ল্যামারাইজ করার জন্যই বলবো। কাটআউটস হতো খুব, এবং তখনকার কাটআউটস খুব ইন্টারেস্টিংলি, মানে ধরো ডাইমেনশনাল কাটআউটস, মানে এখন যেগুলো স্ট্যান্ডি হয় সেটা তো একটা সিঙ্গেল ডাইমেনশনে থাকে, কিন্তু তখন ধরো সেগুলো ডেপথ কমানো বাড়ানো, ফিগারগুলো কাট আউট করা বাই লেয়ার্স, এবং সেখানে লোগোটাও আলাদা কাট আউট করে সেটা হয়তো একটু বাইরে বেরিয়ে আছে,
এবং এগুলোও সব মিনিয়েচার। এছাড়া আরেকটা জিনিস হতো তখন, যে কোনো ছবির গান যদি হিট হতো, মানে মনে করা হতো যে গানটা হিট করবে, সেই গানটার প্রমোশনের জন্য তখন প্রচুর মিউজিক রেকর্ডসের দোকান ছিল কলকাতায় এবং বাইরে। সেখানে ওদের ওই টেবিলের ওপর ডিসপ্লের জন্য ওগুলো ওই ধরো 1 ফুট 1.5 ফুট সাইজের ওই রকম কাট আউট বানানো হতো, মিনিয়েচার কাট আউট 100-150 বানানো হতো, এবং সেগুলো ওই রকম মানে মিউজিক স্টোর্সে ডিসপ্লে করা হতো। ইস, কোথায় মানে সময়ের পেছনে চলে যাচ্ছি মনে হচ্ছে। এগুলো দেখেছি আমি ছোটবেলায়, একদম ছোটবেলায়, মানে আমার একদমই তাই, মানে জাস্ট বাবার হাত ধরে হয়তো কিনতে গেছে রেডিও, তখন ফেন্ট মেমোরিতে আছে আমার। হ্যাঁ, তারপর ধরো শো কার্ডস আর একটু বড় জিনিস হতো, এগুলো হ্যান্ড পেন্টেড হতো অনেক সময়। হ্যাঁ, মানে পুরো এইটাই হ্যান্ড পেন্টেড, বা ফটোগ্রাফ কিছু কিছু হ্যান্ড পেন্ট, এবং সেগুলোও সব ওই তারপরে সোনালি বা ওই ধরনের এতে ফ্রেম করে সেগুলো সিনেমা হাউসে ডিসপ্লে হতো। আর তারপরে তুমি এইগুলো তো দেখেছোই, আগে যে এলপি বা ছোট রেকর্ড কাভার্স হতো, সে রেকর্ড কাভার্স, এবং রেকর্ড থেকে যখন সেটা তোমার অডিওতে ক্যাসেট কাভার চলে এলো, তখন সে ক্যাসেট কাভার আমরা বানাতাম। ক্যাসেট কাভার থেকে চলে এলো সিডি ডিভিডি কাভার্স, সেগুলোও বানাতে হতো। এখন তো অ্যাকচুয়ালি শুধু দুটো পোস্টার বানালে একটা ছবির কাজ শেষ হয়ে যায়। তখন প্রচুর, এবং কাগজের বিজ্ঞাপন কি, হঠাৎ প্রডিউসার বললো আমি ফুল পাতা আনন্দবাজারে বিজ্ঞাপন দেবো, তো তার জন্য ফুল 1 পাতা সাইজের কাগজের বিজ্ঞাপন। আদারওয়াইজ ডেইলি বিজ্ঞাপন, সেটা মাপ এইটুকু মাপ, 4 cm 6 cm 8 cm, সেটা তোমার ছবিতেও দিয়েছি আমরা। হ্যাঁ, তো সেই অ্যাকর্ডিং টু ধরো ফার্স্ট উইকে বড় বিজ্ঞাপন, সেটা আস্তে আস্তে ছোট হতে সিঙ্গেল কলাম সাইজে নেমে এলো। হ্যাঁ, এবং সেই সিনেমা হাউস কি সেগুলো আগের দিন হয়তো জানতে পারছি যে এই সিনেমা হাউস ফাইনাল হয়েছে, কারণ হাউস তখন রেগুলার চেঞ্জ হতো। কারেক্ট। আজকে কিরকম একটা আমার তো মনে হলো আমি একটা নিজের ট্রিপে চলে গেলাম। আর তারও আগের সময়, আমি ছোটোবেলায় যা দেখেছি বা যেভাবে সিনেমা দেখেছি, যেভাবে সিনেমা দেখে বড় হচ্ছি, তার মধ্যে এই যে লবি কার্ডস, এই যে একটা এটাকে লবি কার্ড বলা হতো, সত্যি জানতাম না, বাট ওই দেখতে পেতাম ওখানে কিছু ছবি থাকতো। লবি কার্ডসও বলা হতো, ফটোসেটও বলা হতো, তো সেটাকে কি বলা হতো জানি না, বাট ওটা দেখতাম। এবং আজকে গৌতমদার সঙ্গে একটা পুরো জার্নিতে গেলাম যে পোস্টার কিভাবে একটা সিনেমার, মানে সিনেমার সঙ্গে পোস্টারের সম্পর্কটা কি, পোস্টারের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্কটা কিভাবে আস্তে আস্তে বদলে গেছে, এবং পোস্টার ডিজাইনাররা কিভাবে আস্তে আস্তে পোস্টারের এভলিউশনের মধ্যে তাদের পার্ট এবং তাদের ছাপ রেখে গেছেন। এবং গৌতমদা তাদের মধ্যে অন্যতম একজন, যারা আমার মনে হয় ট্রেন্ড যে চেঞ্জ হয়েছে বাংলা পোস্টার, বাংলা ফিল্মের পোস্টারে। আর তার সঙ্গে তো গৌতমদা বললো যে অনেক হিন্দি সিনেমার পোস্টারও সেই সময় তার হাতেই তৈরি করা। এবং এই যে পুরো একটা কি বলবো, একটা টাইম স্প্যানকে ধরার চেষ্টা করলাম আমরা কিছু সময়, বাট অ্যাকচুয়ালি তো টাইম স্প্যানটা বিরাট বড়। আর এই ধরনের কনভারসেশন আমার মনে হয় না খুব বেশি এই মুহূর্তে ইন্টারনেটে আছে, এবং সত্যি খুব ভালো লাগছে, খুবই একটা ভালো লাগার মুহূর্ত এটা, যে এই ধরনের একটা কনভারসেশনকে আমি বা আমরা ডকুমেন্ট করে রাখতে পারলাম। যেই সময়টার কথা বলছি সেই সময়টাকে ধরে রাখতে পারলাম, এবং এটা তো থেকে যাবে সারা জীবন। কেউ যদি বাংলা পোস্টার নিয়ে কোনো দিন রিসার্চ করতে চায়, তাহলে এই ভিডিওটা তার জন্য খুব কাজে লাগবে। আর আপনারা দর্শক হিসাবে আমাদের সঙ্গে যারা আছেন, তারা জানেন যে আমরা অন্য ধরনের কনভারসেশন নিয়ে আসতে চাই। সো আজকের এপিসোডটা আশা করি আপনাদের ভালো লাগলো, কারণ আমার দর্শকদের উপর এই বিশ্বাসটা আছে যে তারা এই ধরনের কনভারসেশন শুনতেই ভালোবাসে। আজকের এপিসোড এখানেই শেষ করছি। থ্যাংক ইউ গৌতমদা, থ্যাংক ইউ ফর কামিং। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। তার আগে যেটা বলার সেটা বলে দিই, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।